পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসুন আমরা উষ্ণ করতালির মাধ্যমে তাকে আন্তরিক অভ্যর্থনা জানাই। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথি আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের শ্রদ্ধেয় মাননীয় অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ধন্যবাদ। পরিশেষে আমি আমাদের রেজিস্ট্রার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভারতীয় শিক্ষা এমন হওয়া উচিত যা ভারতীয় জীবন দর্শন, সংস্কৃতি এবং সৃজনশীল প্রতিভার মৌলিক আদর্শে পুষ্ট হবে। এই প্রসঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ অবদানগুলি যথার্থ সমন্বয়ের উপর প্রতিষ্ঠিত হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন যে জাতি গঠনের জন্য মানুষের সঙ্গে সঙ্গে সমাজ ও পরিবেশের সার্বিক উন্নয়ন অপরিহার্য। সেই ভাবনাকে সামনে রেখেই আজকে আসুন আমরা প্রত্যেকেই অঙ্গীকার করি, একটি বৃক্ষ, একটি জীবন, একটি চারা, একটি সবুজ ভবিষ্যৎ। এই প্রত্যয়ে এখন শুরু হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও চারাগাছে জল সিঞ্চন পর্ব। এছাড়াও আমি উপাচার্য মহোদয়কে অনুরোধ করব স্মারক, আমাদের অর্থনীতি হিস্ট্রি এবং 2026-27 অর্থ বছরের জন্য আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট পুস্তিকাটি হস্তান্তর করার জন্য শ্রদ্ধেয় প্রধান অতিথি মহাশয়কে।
তারপর আমি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে আবারও অনুরোধ করব উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানোর জন্যে। শ্রদ্ধেয় বিশেষ অতিথি ভারত সরকারের অধীনস্থ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, কলকাতা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সম্মানিত অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয়কে। এছাড়াও আমি উপাচার্য মহোদয়কে আবার অনুরোধ করব স্মারক, মিষ্টি এবং 2026-27 অর্থবর্ষের জন্য আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট পুস্তকটি হস্তান্তর করার জন্য শ্রদ্ধেয় বিশেষ অতিথি মহাশয়কে। আমাদের ভারতীপতি ডক্টর শুভদীপ গাঙ্গুলি আমাকে জানালেন যে আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি নকুরের মিষ্টি খেতে খুব পছন্দ করতেন। শ্রদ্ধেয় মাননীয় উপাচার্য মহোদয়কে অনুষ্ঠানটি উদ্বোধন করার এবং স্বাগত ভাষণ প্রদানের জন্য অনুরোধ রাখছি। শুভ অপরাহ্ন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী পদ্মভূষণ ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা অধ্যাপক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয়, বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, গবেষক, ছাত্রছাত্রী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সাদর অভ্যর্থনা জানাই। আজকের এই অনুষ্ঠান এমন এক বিশিষ্ট ব্যক্তিত্বের স্মরণে, যিনি একই সঙ্গে শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় প্রশাসক, চিন্তাবিদ এবং জনজীবনের এক গুরুত্বপূর্ণ রূপকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কোনো একক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। তার ব্যক্তিত্ব ছিল বহুমাত্রিক, তার কর্মজীবন ছিল বহুস্তরীয়। সেই কারণেই তাকে উপলব্ধি করতেও আমাদের প্রয়োজন একটি বিস্তৃত, নিরপেক্ষ এবং বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি। আমি বিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে এই সভায় একটি ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করার সাহস করছি। বিজ্ঞানের জগতে আমরা বিশ্বাস করি সত্য কোনো ব্যক্তি নির্ভর বিষয় নয়। একটি বৈজ্ঞানিক সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নির্ভর করে পর্যবেক্ষণ, পরীক্ষা, পুনরাবৃত্ত ফলাফল এবং যুক্তির ওপর। বিজ্ঞানীর ব্যক্তিগত বিশ্বাস বা আবেগ সেখানে গৌণ, প্রমাণই শেষ কথা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যারা এই 80s 90s হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেছি, মনে আছে দেখবেন অনেকেই এক ভদ্রলোক একটা বই বিক্রি করত। সেই বইটাতে লেখা থাকতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না। এই বইটা যিনি বিক্রি করতেন, 1 টাকা দাম, আমিও কিনেছিলাম, পড়েও ছিলাম বইটা। তার নাম ছিল কেসি পাল। তিনি কিন্তু তার এই তত্ত্বের জন্য তার চাকরি গেছে, এই তত্ত্বের জন্য তার সংসার গেছে, এই তত্ত্বের জন্য তিনি ভিটে মাটি বিক্রি করে দিয়েছেন, কিন্তু উনি বিশ্বাস করতেন যে এটা সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এটা তো বিজ্ঞান। আমরা জানি কি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বইটা নিয়ে আমরা সবাই পড়লাম, পড়ার পর আমরা কি সিদ্ধান্তে আসলাম? বদ্ধ পাগল। এছাড়া তো আমাদের অন্য কোনোভাবে আমরা সেটার ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ বিজ্ঞান এরকমই একটা জিনিস যে জিনিসটা এস্টাবলিশ, যে জিনিসটা আমরা সবাই জানি, সেটাকে একটা উল্টো তত্ত্ব দিয়ে কেউই কখনোই সেটাকে এস্টাবলিশ করতে পারবে না। ইতিহাসের ক্ষেত্রটি কিছুটা ভিন্ন। ইতিহাসও তথ্য, দলিল, নথি এবং সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত, কিন্তু সেই তথ্যের ব্যাখ্যা, তার মূল্যায়ন এবং প্রাসঙ্গিকতা নির্ধারণ, ইতিহাসবিদের বিশ্লেষণ অপরিহার্য হয়ে ওঠে। একই ঘটনার একাধিক ব্যাখ্যা সম্ভব, কিন্তু তাই বলে ইতিহাসের ভিত্তি দুর্বল নয়, বরং ইতিহাসের প্রকৃত শক্তি নিহিত রয়েছে প্রমাণ নির্ভর অনুসন্ধান, নতুন তথ্যের আবিষ্কার এবং যুক্তি নির্ভর মুক্ত বিতর্কে। এই কারণেই কখনো কখনো আমার মনে প্রশ্ন জাগে, ইতিহাস কি কখনো বিজ্ঞানের মতো সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে উঠতে পারে? আপনাদের প্রশ্নটা রাখলাম, আপনারা আপনাদের মতো ব্যাখ্যা করবেন, কিন্তু আমার যেটা মনে হয় সেটা আমি বলছি। আমার মনে হয়
সম্ভবত তার উত্তর না। কারণ বিজ্ঞানের পরীক্ষাগারে আমরা প্রকৃতির নিয়মকে পুনরায় যাচাই করতে পারি, কিন্তু ইতিহাসে সময়কে ফিরিয়ে আনা যায় না। ইতিহাসের বিষয়ে মানুষ, সমাজ এবং সভ্যতার দীর্ঘ যাত্রাপথ। তবুও ইতিহাস যত বেশি গবেষণা, দলিল এবং নিরপেক্ষ অনুসন্ধানের উপর প্রতিষ্ঠিত হবে, ততই তা সত্যের নিকটবর্তী হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃত কাজই এই অনুসন্ধিৎসাকে লালন করা। বিজ্ঞান আমাদের প্রশ্ন করতে শেখায়, ইতিহাস সেই প্রশ্নের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে শেখায়। এই দুয়ের সমন্বয়ই একটি প্রকৃত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি নির্মিত হয়। এই কারণেই আজকের অনুষ্ঠান আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ আমরা এমন একজন ব্যক্তিত্বকে স্মরণ করছি, যার জীবন ও কর্মের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিল গভীর, আন্তরিক এবং ঐতিহাসিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম কৃতি প্রাক্তনী এবং সর্বকনিষ্ঠ উপাচার্য। মাত্র ৩৩ বছর বয়সে তিনি এই মহৎ প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করেন। তার প্রশাসনিক দূরদর্শিতা, শিক্ষানীতি, গবেষণার প্রতি উৎসাহ এবং ভারতীয় ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। তার সময় বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার উদ্যোগে নতুন গতি লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষা সমাবর্তন ভাষণ সেই ঐতিহাসিক পরিবর্তনের এক অনন্য প্রতীক হয়ে রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনের সূচনাতেও কলকাতা বিশ্ববিদ্যালয় একটি বিশেষ ভূমিকা পালন করেছিল। 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকেই তিনি প্রথম বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন এবং পুনরায় এই বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীকালে 1946 সালে যখন বাংলার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির ও অনিশ্চিত, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকেই তিনি বঙ্গীয় আইনসভায় আবার নির্বাচিত হন এবং দেশভাগ, বাংলার ভবিষ্যৎ, জাতীয় রাজনীতির নানা জটিল প্রশ্নে তিনি তার সুস্পষ্ট মত প্রকাশ করেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম এবং জনজীবনে যার প্রভাব সুদূর প্রসারী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যই এই। এখানে মতের বৈচিত্র্যকে সর্বদা মর্যাদা দেওয়া হয়েছে। স্বাধীন চিন্তা, যুক্তিবাদ, বৌদ্ধিক সততা এবং মুক্ত বিতর্ক এই প্রতিষ্ঠানের প্রাণ শক্তি। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিভিন্ন মতাদর্শের অসংখ্য মনীষী, বিজ্ঞানী, সাহিত্যিক, রাষ্ট্রনায়ক, বিচারপতি এবং সমাজ সংস্কারক দেশের নেতৃত্ব দিয়েছেন। এই বহুত্বই আমাদের শক্তি, এই উদারতাই আমাদের পরিচয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। তিনি কেবল একজন মন্ত্রী নন, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক চিন্তাবিদ এবং ইতিহাস মনস্ক গবেষক। তার উপস্থিতি আজকের অনুষ্ঠানের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে। মাননীয় মহাশয়, কলকাতা বিশ্ববিদ্যালয় একসময় সমগ্র এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত ছিল। এখান থেকে যে জ্ঞান ও প্রদীপ প্রজ্বলিত হয়েছিল, তার আলো কেবল বাংলাকেই নয়, সমগ্র ভারতবর্ষকে আলোকিত করেছিল। আজও আমাদের সেই ঐতিহ্য রয়েছে নিবেদিত প্রাণ শিক্ষক, প্রতিভাবান গবেষক এবং মেধাবী ছাত্রছাত্রী। প্রয়োজন শুধু আরও শক্তিশালী গবেষণা পরিকাঠামো, আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা এবং উপযুক্ত আর্থিক সহায়তা। এই শুভক্ষণে আমি আপনার কাছে বিনীত আবেদন জানাই, রাজ্য সরকারের সহায়তা এবং আপনার সদার্থক উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয় যেন পুনরায় বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে তার ঐতিহাসিক মর্যাদাকে আরও সুদৃঢ় করতে পারে। আজকের অনুষ্ঠানে আমাদের দুই বিশিষ্ট বক্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম, শিক্ষাচিন্তা এবং ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে তাদের গবেষণালব্ধ আলোচনা উপস্থাপন করবেন। আমি নিশ্চিত তাদের বক্তব্য আমাদের চিন্তাকে সমৃদ্ধ করবে এবং ইতিহাসকে আরও গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করবে। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন প্রার্থনার কয়েকটি পংক্তি স্মরণ করতে চাই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। এই প্রার্থনাই এই বিশ্ববিদ্যালয়ের চিরন্তন আদর্শ। মুক্ত চিন্তা, যুক্তিবাদ, জ্ঞান সাধনা এবং মানবিক মূল্যবোধ, এই চারটি স্তম্ভের উপরেই
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য প্রতিষ্ঠিত। সেই ঐতিহ্যকে ধারণ করেই আমরা ভবিষ্যতের পথে অগ্রসর হতে চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা আমাদের প্রিয় শ্রদ্ধেয় মাননীয় উপাচার্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তার মূল্যবান স্বাগত ভাষণের জন্যে। এই প্রসঙ্গে আমরা একটু স্মরণ করি যে 1926 সালে ইংল্যান্ড থেকে ফিরে আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জি সেনেট সদস্য হিসাবে এই মহান সেনেট হলেই প্রথম বক্তৃতা করেছিলেন, আপনারা জানেন। এই প্রসঙ্গে আমি শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি উক্তি উল্লেখ করতে চাই। কোট, যে জাতি তার অতীতের গৌরব নিয়ে গর্ব করতে পারে না এবং সেখান থেকে প্রেরণা গ্রহণ করে না, সে জাতি বর্তমানকে গড়ে তুলতে বা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে না। দুর্বল জাতি কখনো মহত্ব অর্জন করতে পারে না। আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত সাংবাদিক, সুবক্তা, চিন্তাবিদ এবং জনজীবনের সুপরিচিত ব্যক্তিত্ব, সম্মানিত প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের শ্রদ্ধেয় এবং মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। তার দীর্ঘ বৌদ্ধিক সাধনা, জাতীয় বিষয়াবলিতে গভীর অনুধ্যান এবং সমাজ রাষ্ট্র নিয়ে নিরন্তর চিন্তা চর্চা আমাদের সকলের কাছে অনুপ্রেরণার উৎস। ডক্টর স্বপন দাশগুপ্ত হলেন একজন বিশিষ্ট ভারতীয় সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং রাজনীতিবিদ। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে MA এবং PhD ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় প্রাক্তন মনোনীত সদস্য এবং পশ্চিমবঙ্গের বিধানসভার এখন উনি MLA। 2015 সালে সাংবাদিকতা ও সাহিত্য অবদানের জন্য তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ লাভ করেন। পেশাগত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তিনি তার কর্মজীবনে ভারতের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সিনিয়র এডিটর পদে কাজ করেছেন। এদের মধ্যে দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইন্ডিয়ান টুডে ম্যানেজিং এডিটর উল্লেখযোগ্য। 2016 সালে তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় একজন মনোনীত সদস্য হিসাবে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। তার সুদীর্ঘ শিক্ষা চর্চা, গবেষণামূলক অবদান, প্রশাসনিক প্রজ্ঞা এবং জ্ঞান চর্চার প্রসারে নিরলস প্রচেষ্টা তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। এখন আমি আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। নমস্কার। আপনাদের উপাচার্যর ভাষণ শোনার পরে আমি মনে করি যে আমার হয়তো একটা প্রিপেয়ার্ড টেক্সটই আনা উচিত ছিল, কেন উনি যেসব বিষয় নিয়ে বলেছেন সেগুলো ক্যাজুয়ালি ডিল করা যায় না। অনেক গভীর গভীর প্রশ্ন রেখেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখতে চাই। এটা হয়তো প্রথমবার যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি উদ্দেশ্যে রিসেন্টলি, আমি বলছি আগে হয়তো হতে পারে, কোনো সেনেট হলে আপনাদের ইউনিভার্সিটির তরফ থেকে কোনো একটা মিটিং রাখা হয়েছে। অনেক দিন ধরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাঁর যে অবদান, সেটা হয়তো ইতিহাসের পাতাতেই ছিল, কন্টেম্পোরারি কিছু ওর মধ্যে রাখা হতো না। এটা শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি নয়, আরও অনেকে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে জড়িত, যাদের চিত্র এখানে আপনি দেখছেন, তাদের নাম আমরা প্রায় ভুলেই গেছি। তাদের যে কত বড় অবদান ছিল। স্যার দেবীপ্রসাদ সর্বাধিকারীর নাম, স্যার যদুনাথ সরকারের নাম,
ডক্টর রাধা বিনোদ পালের নাম, এগুলো হয়তো আমরা কোনোভাবে মনে করি আবার ভুলেও যাই, খুব একটা গুরুত্বও দিই না। এটা আমার প্রথমবার আমি কলকাতা ইউনিভার্সিটির কোনো মঞ্চে এসে কিছু বলছি। এটার জন্য আমি আশুতোষ বাবুকে ধন্যবাদ দিচ্ছি। এই সৌভাগ্যটা আমার আগে হয়নি, বিভিন্ন সারা ভারতবর্ষের সব ইউনিভার্সিটিতে বলেছি, কলকাতা কোনো কারণে আমাকে এই যোগ্যতাটা আমার কাছে গণ্য করেননি। এটার যে ব্যাপারটা ছিল, যে যে বিষয়টি আশুতোষবাবু বললেন, যে the search for truth does not necessarily lead to certitudes. সেটা হচ্ছে সায়েন্সের একটা সমস্যা হয়ে গেছে আমাদের, যে আমরা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেটা আমরা সংবিধানের মধ্যে সায়েন্টিফিক টেম্পার বলে ঢুকিয়ে দিয়েছিলাম, তাতে আমরা ভেবেছিলাম human society can be taken into a laboratory and made into a significant order. এটা করলেই অনেক ধরনের সমস্যা হয়। It leads to doctrinaire, it leads to dogmatism, it leads to a closing of the mind. আর এটা দুর্ভাগ্যক্রমে অনেক ইউনিভার্সিটির মধ্যে হয়ে গেছিল। এই যে ইউনিভার্সিটির যে একটা ঐতিহ্য, এটা একটা বিশাল ঐতিহ্য, এটা যে এখন যে কেউ সারা ভারতবর্ষের ইতিহাসটা যদি আধুনিক মডার্ন ইন্ডিয়ার ইতিহাসটা দেখে, কলকাতা ইউনিভার্সিটির যে অবদানটা সেটা কোনোদিন ইগনোর করতে পারে না। আর এটা শুধু যে ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন বা স্যার সিভি রামন ছিলেন এই জন্যে নয়, এতে যে ধরনের গবেষণা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সে আপনি বলতে পারেন টিবেটেনে, পালিতে, আমি যেগুলো আমার কাছে প্রিয় সেইগুলোর কথাই বলছি, প্রাকৃত, আর্কিওলজি, সংস্কৃত, এগুলোর একটা বিরাট অবদান ছিল। আমরা কি আজকে বলতে পারি যে এই ডিসিপ্লিনগুলোকে আমরা সেরকমভাবে এখানে চর্চা করছি? আরেকটা জিনিস ছিল কলকাতা ইউনিভার্সিটির, যেটা আশুতোষ বাবু বলেছিলেন, ইট ওয়াজ দ্য বিগেস্ট থিং, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর সেন্টার্স অফ লার্নিং ইন দ্য হোল অফ এশিয়া। In other words, it was never a provincial university. It was always a bigger university. আমরা কি the frontiers of Kolkata University কে আস্তে আস্তে একটু কমিয়ে নিয়ে এনেছি? This is a question. আমি এটার উত্তরটা আমি জানি না, হয়তো আপনারা জানেন, হয়তো একটাই উত্তর হতে পারে। Calcutta University is not a provincial university. It is a university for all of India, maybe for the whole of Asia. এই স্তরে আপনাদের সামনের দিনে কি কি করতে হবে, এটাকে জাস্ট এজ এ সেন্টার অফ এক্সেলেন্স না, বাট এ সেন্টার অফ ইউনিভার্সাল এক্সেলেন্স, সেটাকে করতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আপনাদের চিন্তা করা উচিত। আমরা যদি আমাদের যত রকমের ইন্টেলেকচুয়াল এনার্জিজ are wasted on finding out who is going to be the member of the next governing council of individual colleges. It's an interesting exercise, but ultimately its longevity in intellectual terms is very limited. So, একটা জিনিস হচ্ছে an openness of inquiry, আরেকটা যেটা an atmosphere which promotes this. কেউ কারুর যদি মনে করে they have a monopoly of the truth, I think that's a wrong approach.
At least that's not an approach. That can be an approach in a religious institution, but that cannot be an approach for a university. So these are certain questions আমার মনে হয় আমাদের সামনের দিনে we should think about. কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি যে রাজনৈতিক দলে আছি তার কাছে উনি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছেন ওনার, কিন্তু ওনার অনেক ধরনের পরিচয় আছে। রাজনীতিক অ্যাজ এ প্র্যাকটিসিং পলিটিশিয়ান, অ্যাজ এ পলিটিক্যাল থিঙ্কার এক ধরনের পরিচয় আছে, অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর তার আরেক ধরনের পরিচয় আছে, কিন্তু অ্যাজ এ শিক্ষাবিদ হিসেবে তার একটা ডেফিনেট পরিচয় আছে। আর তিনটেই গুরুত্বপূর্ণ। আর তিনটেকে যদি আপনি মিশিয়ে ফেলেন মাঝে মাঝে, তাহলে একটা যে ধরনের খিচুড়ি বেরোবে সেটা হয়তো সবসময় may not be edible in every respect. তো আমি বেশি কিছু বলতে চাই না। সামনের দিনে আমরা সবাই আমাদের বিভিন্নভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান জানাবো। ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা একদিক থেকে we will try and uphold what he said. কিন্তু সব থেকে বড় আমি মনে করি যে let us expand the legacy of Dr. Shyama-Prasad Mukherjee and all those আর যারা ছিল who are the contemporaries. আপনারা যদি দেখেন the convocation speeches of Calcutta University of that time, each one of them is a gem. মানে literary work, তাছাড়া they have things to ponder over, right from Curzon's speech. এগুলো এই যে ঐতিহ্যটা, this intellectual legacy of Kolkata University, যদি আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান করতে চাই, I think the best tribute to him is if we can restore the glorious traditions of this university. তো আশুতোষ বাবু, আপনার উপর একটা বড় দায়িত্ব আছে। আপনি পদক্ষেপ নিন, ছোট ছোট পদক্ষেপেই এগোতে হবে, কিন্তু as long as the direction is clear. অনেক অনেক ধন্যবাদ। অর্থ দপ্তরের শ্রদ্ধেয় ও মাননীয় মন্ত্রী মহোদয় তার অত্যন্ত ব্যস্ত কর্মসূচি সত্ত্বেও এই সুধী সমাবেশে উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পরের বক্তা আমাদের বিশেষ অতিথির কাছে যাওয়ার আগে আমাদের ইউনিভার্সিটি ছাত্রছাত্রী, স্কলার এবং অশিক্ষক কর্মচারী এবং আদার্স তারা বরণ করে নিতে চান আমাদের মাননীয় মন্ত্রীকে এবং আমাদের বিশেষ অতিথিকে। আপনারা আসুন। আমাকে তো একটু মনে পারিয়ে দেবে, আগে আমি তো ভুলেই গেছি। এটা হয়ে গেলে আমরা ছাত্রছাত্রী যারা আছে, গবেষক ছাত্রছাত্রী, তারা অপেক্ষা করছে। হ্যাঁ, আচ্ছা, অশিক্ষক কর্মচারী আমাদের হয়ে গেল। এরপরে আমাদের হবে গবেষক ছাত্রছাত্রীরা, ওরা বেরিয়ে আসুক। তারপর যাও তোমরা, তোমরা বলো ওদেরকে বুঝতে বলো। আমরা আবার পরের ফেজটা শুরু করতে চাই এইভাবেই, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই অমর বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার প্রকৃত দেশপ্রেম। শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদের অন্য একটা উক্তি, যেটা আমি এখানে একটু বলার চেষ্টা করব, কোট, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত চরিত্র গঠন এবং জাতির প্রতি কর্তব্যবোধ জাগ্রত করা। আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথি মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের শ্রদ্ধেয় মাননীয়
অধিকর্তা, প্রাজ্ঞ শিক্ষাবিদ, বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদ ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয় তার সুদীর্ঘ শিক্ষা চর্চা, গবেষণামূলক অবদান, প্রশাসনিক প্রজ্ঞা এবং জ্ঞানচর্চার প্রসারে নির্লস প্রচেষ্টা তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। তাঁর প্রজ্ঞাপূর্ণ উপস্থিতি আজকের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ অনুষ্ঠানের গৌরব ও তাৎপর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আন্তরিক অভিনন্দন এবং সাদর অভ্যর্থনা জানাচ্ছি। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ বর্তমানে কলকাতা ম্যাকাউসের অধিকর্তা, অলরেডি আমরা বলেছি। তিনি ভারতের সংস্কৃতির মন্ত্রণালয়ের অধীনে একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকেছেন। প্রায়শই বিভিন্ন জাতীয় সেমিনার ও আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে থাকেন। ডক্টর ঘোষ বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রার, ডিন অব একাডেমিক্স এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা থেকে প্রকাশিত সমস্ত প্রামাণ্য সংবাদপত্র, অসংখ্য প্রবন্ধ লিখেছেন। তিনি কলকাতা টেলিভিশন চ্যানেলগুলিতে একজন পরিচিত ভাষ্যকার। একজন বক্তা হিসাবে তিনি কলকাতার বিভিন্ন সংবাদপত্র গোষ্ঠী এবং টেলিভিশন চ্যানেলের দ্বারা আয়োজিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি ভারতের বিভিন্ন সংস্থা থেকে পুরস্কারও পেয়েছেন। আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি এখন আমাদের সম্মানিত প্রিয় বিশেষ অতিথি ম্যাকাউসের শ্রদ্ধেয় এবং মাননীয় অধিকর্তা ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার। আপনাদের সকলকে বিনম্র নমস্কার জানাচ্ছি। মাননীয় উপাচার্য মহোদয়, সিদ্ধার্থবাবু, শুভদীপ, যারা এই সম্পূর্ণ প্রোগ্রামটি করবার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন, মঞ্চে উপস্থিত রেজিস্ট্রার সাহেবকে নমস্কার জানাচ্ছি। অতীতেও যখন 2-3 বার এসছি তখন উনি রেজিস্ট্রার ছিলেন, এখান থেকে বক্তৃতা করতে এসছি। আমি যখন রেজিস্ট্রার ছিলাম, প্রফেসর রমারঞ্জন মুখার্জি বলতেন, রেজিস্ট্রার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য সিল অফ দ্য ইউনিভার্সিটি। তো উপাচার্য যায় আসেন রেজিস্ট্রার থেকে যান। তো সবাইকে নমস্কার জানিয়ে যেটা অনুভব করছি, 80 বছর, 79 বছর যদিও টেকনিক্যালি, 80 বছর পর যেমন ছেলেরা এবারের 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে মাকে মনে করেছে, সেরকম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বোধহয় স্বপনদা উল্লেখ করে গেলেন তার হৃদমন্দিরে, তার বিশ্ববিদ্যালয়ে ফিরলেন পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তনের পরে। জানি না ঋতু পরিবর্তন না হলে তার এই কপাল জোর হতো কিনা, কিন্তু ঋতু পরিবর্তনটা অস্বীকার করারও কোনো উপায়ও নেই। এক সময় তাকে যারা তীব্র সমালোচনা করেন, একটু চোখ বুজে ভাবুন তো, স্যার আশুতোষ মুখার্জির পরিবারে জন্ম, কলকাতার কনিষ্ঠতম উপাচার্য, ভারত সরকারের শিল্প দপ্তরের মন্ত্রী, তার কি দরকার ছিল সর্বস্ব ত্যাগ করে আত্মবলিদানের পথে যাওয়ার? এই যে 23শে জুন থেকে 6ই জুলাই শ্যামাপ্রসাদ পক্ষ পালন হচ্ছে, আমাদের প্রত্যেকের অবস্থা হয়েছে সরস্বতী পুজোর পুরোহিতের মতো, এক জায়গায় থেকে অন্য জায়গায়। আজকে এইখানে বলছি, এরপর আরও 3-4টে আছে যেখানে যেতে হবে। এইটা তো স্বাধীনতার পরেই স্বাভাবিক ছিল, পশ্চিমবঙ্গে ঋতু পরিবর্তনের পর স্বাভাবিক হয়েছে। স্বাধীনতার পর থেকেই স্বাভাবিক, এটি হওয়ার উচিত ছিল। এর মধ্যে কোনো রাজনীতির কথা আমি বলছি না, আমি রাজনীতির লোকও নই। কিন্তু যে সময় আমাদের কেউ ফোন করতে ভাবতো আমাদের ফোন করলে মুশকিল, আজকে দেখছি ফোন ধরার লোক রাখা দরকার আছে। শ্যামাবাবু উপাচার্য
এবং সমস্ত পদ নির্দ্বিধায় ছেড়ে আত্মবলিদানের পথে গেছিলেন। আজ কি উপাচার্য পদ ধরে রাখার জন্য যারা ব্রহ্মচার্যে কমিউনিস্ট, গারস্থে কংগ্রেস, বানপ্রস্থে তৃণমূল আর সন্ন্যাসে সবাই বিজেপি, শ্যামাপ্রসাদ বাবুকে তারা যখন সমালোচনা করেন, তাদের অতীতের লেখাগুলো আমাদের মনে পড়ে। আজকে আবার ঘোট গিলে সেই লেখাগুলিরই বিরোধিতা করে বলেন, তখন মনে হয় ঠাকুর তুমি রেখেছো কোথায়? শ্যামাবাবুর পথ পরিবর্তন করতে হয়নি, আমাদেরও হয়নি। ৩৫ বছর ধরে যে পরিবারের সঙ্গে দাঁড়িয়ে আছি, যে মতের সঙ্গে দাঁড়িয়ে আছি, সমস্ত ঘাত প্রতিঘাতে যেখানে দাঁড়িয়ে আছি, সেদিনও ছিলাম, আজও আছি। অনেকেই যে বলছেন টিভিতে যেতেন, যান না কেন, যাদের সঙ্গে টিভিতে যেতাম বিতর্ক করতে তারাই এ পক্ষে চলে এসছে। বিতর্ক কার সঙ্গে? এখন যারা এপক্ষের হয়ে কথা বলে, সেদিন তারা সবাই ওপক্ষে ছিলেন, সবাই উত্তরীয় পরিবর্তন করেছেন। আমাদের উত্তরীয় যা ছিল তাই আছে। তাই এখন যখন ফোন করে বলেন স্যার আমরা সবাই ছিলাম মনে মনে, আমি শুধু বলি হ্যাঁ আমরাই কজন ছিলাম হাঁড়ি কাঠে। এই হাঁড়ি কাঠে থাকাটা শ্যামাপ্রসাদই শিখিয়েছেন। উনি নিজেও হাঁড়ি কাঠে ছিলেন। হাঁড়ি কাঠে থাকাটা হরিপদ ভারতী শিখিয়েছেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী শিখিয়েছেন, দেবপ্রসাদ ঘোষ শিখিয়েছেন। কারণ তারাও জীবনটা হাঁড়ি কাঠেই কাটিয়েছেন। হরিপদ ভারতীর বক্তৃতা মুগ্ধ হয়ে বিধানচন্দ্র রায় বলেছিলেন যে তুমি এদিকে চলে এসো, তোমাকে দরকার। হরিপদ ভারতী প্রণাম করে বলেছিলেন আপনি যেদিকে আছি সেদিকেই যেন থাকতে পারি, আশীর্বাদ করবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পদত্যাগ করতে চেয়েছিলেন, নেহেরু তাকে অনেকবার বুঝিয়েছিল যে তুমি ছেড়ে যেও না, কারণ তার নামটা প্রস্তাব করেছিল মন্ত্রিসভায় স্বয়ং মহাত্মা গান্ধী। আমার গান্ধীজির প্রতি কোনো বিরাগ নেই, রাদার অনুরাগ আছে। কারণ যেদিন সম্পূর্ণ বঙ্গকে ভারতের বাইরে নিয়ে যাবার চেষ্টা চলেছিল, যারা করেছিলেন আমি নাম করছি না, আপনারা জানেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে আর নাম করতে হবার দরকার নেই। গান্ধীজি সেদিন দৃঢ়ভাবে বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানের বাইরে কোনো তৃতীয় দেশ হবে না। কারণ শ্যামাবাবুরা চাইছিলেন অখণ্ড বঙ্গ পশ্চিমবঙ্গে থাক, আর বঙ্গ মুসলমান গরিষ্ঠ প্রদেশ ছিল। দেশভাগের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলায় মুসলমান গরিষ্ঠ প্রদেশ পাকিস্তানে যাবে, হিন্দু গরিষ্ঠ প্রদেশ ভারতে আসবে, রাজন্যবর্গ স্থির করবেন তারা কোথায় যাবেন। এবং সমস্ত হিন্দু রাজন্যবর্গ ঠিক করেননি তারা ভারতে আসবেন। অমরকোটের পাকিস্তানে তাহলে যাওয়া হতো না, তার কর্তা হিন্দুই ছিলেন, তার জনসংখ্যার অধিকাংশও হিন্দু ছিলেন। তারা পাকিস্তানে গেছেন স্বার্থে, এবং সেখানে জনসংখ্যা হিন্দুর কমে প্রায় 50-এর কাছাকাছি নেমে এসছে। তিনি যে প্রিন্সিপ্যালিটিটার অধিকর্তা ছিলেন। শ্যামাপ্রসাদ রিলিজিও কালচারাল ইম্পিরিয়ালিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাকে যারা ফ্যাসিস্ট বলেন তারা এখানেই ভুল করেন। তিনি যে জনগোষ্ঠীর পক্ষে মুখ খুলেছিলেন তারা সংখ্যা গুরু ছিল না, সংখ্যা লঘু ছিল। আজকে সারা পৃথিবীতে বাংলায় যারা কথা বলেন তাদের জনসংখ্যা প্রায় 25 কোটি। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যদি যোগ করেন তাই। তার মধ্যে হিন্দু জনসংখ্যা কত? পশ্চিমবঙ্গে 6 কোটি, পূর্ববঙ্গে 1.5 কোটি, ভূভারত বিশ্বব্রহ্মাণ্ডে 50 লক্ষ, 8 কোটি। 25 লক্ষের মধ্যে 8 কোটি কত শতাংশ হয়? হিসাব করুন। বঙ্কিমচন্দ্র যেদিন তার লেখায় বলছেন 1880-র কাছাকাছি সময় যে বঙ্গদেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায় এবং হিন্দু বাঙালিকে সতর্ক করছেন, হিন্দু বাঙালি সতর্ক হয়নি। সতর্ক হয়নি বলে আপনার 1946-এ সে সংখ্যালঘু হয়েছে। তখন তার জনসংখ্যা হিন্দু বৌদ্ধ জনসংখ্যা মিলিয়ে ছিল 46%।
সে অখণ্ড বঙ্গের 33% জমি পেয়েছিল। আর পূর্ববঙ্গে হিন্দু জনসংখ্যা 28 থেকে কমে 8 হলো, পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 80 থেকে কমে 70-এর নিচে নেমে গেল। ওপার থেকে প্রায় একটা দেশ উঠে চলে এলো, 28 থেকে কমে যখন 8 হলো। আজকে হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে যারা আছে তার দুজনের মধ্যে একজন ঘটি, একজন বাঙাল। এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। শ্যামাপ্রসাদ এটি বুঝতে পেরেছিলেন। সেই হিন্দু বাঙালি যে যার জন্যে তিনি ভিটেটুকু রেখে গিয়েছিলেন যাতে তারা পালাতে পারারও একটা জায়গা থাকে, যারা পালিয়ে এলেন পূর্ববঙ্গ থেকে, যে উচ্চবর্ণের হিন্দুরা পালিয়ে এসে এখানে প্রশাসন এবং শিক্ষা জগতের মাথায় বসলেন, তারাই সবচেয়ে বেশি তার বিরোধিতা করেছে। তারাই যে ইকোসিস্টেমটা তৈরি করেছে তার সম্পর্কে যত অপশব্দ ব্যবহার করেছে। বলেছেন তিনি মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়েছিলেন। যখন শ্যামা হক মন্ত্রিসভা হয়েছিল তখন ফজলুল হক মুসলিম লীগের সঙ্গে ছিলেন না, তার কৃষক প্রজা পার্টি ছিলেন। পরে তিনি মুসলিম লীগে জয়েন করেছিলেন। সে তো আজকে দেখছি সব রাজনৈতিক দলেই এরকম আছে, সকালে এক পক্ষ, বিকেলে আরেক পক্ষ। আজকে অনেক সময় বিতর্ক করতে গেলে শুভদীপকে বলি যে বলো না, কালকে দেখবে সেই উত্তরীয় পরিবর্তন করে এদিকে চলে এসছে। এই যেখানে অবস্থা, সেখানে শ্যামাপ্রসাদকে বলা হলো তিনি মুসলিম লীগের সঙ্গে, সেটাও ক্যামাফ্রেজ, হিস্ট্রির ক্যামাফ্রেজ। আশুতোষবাবু বলছিলেন যে মুক্ত চিন্তা, খুব দুঃখের সঙ্গে বলছি, মুক্ত চিন্তা হয়েছে এক মাত্রিক, বহুমাত্রিক মুক্ত চিন্তা হয়নি। ইতিহাসে যদি বহুমাত্রিক মুক্ত চিন্তা হতো তাহলে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নীলকণ্ঠ শাস্ত্রী, রাখাল দাস ব্যানার্জি, নিহার রঞ্জন রায়, কাশীপ্রসাদ জয়সওয়াল, হেমচন্দ্র রায় চৌধুরী, সুরেন্দ্রনাথ সেন, সবার বই লাইব্রেরি থেকে হারিয়ে যেত না। আর লাইব্রেরি ঠুসে দেওয়া হতো না একবারে আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের। বহুমাত্রিক মুক্ত চিন্তা হয়নি। গত 50-55 বছর বাঙালির চিন্তা জগতে যে ত্রাস হয়েছে সেটা একমাত্রিক, এবং সেটাকে বহুমাত্রিক মুক্ত চিন্তা বলে প্রচার করা হয়েছে। এটাও ক্যামাফ্রেজিং। একটা ন্যারেটিভ, একটা ভার্সন, তার মধ্যে বিভিন্ন শেডস। যেমন আমাকে সোশ্যালিজমের বিরোধিতা করতে পারা যাবে না, সোশ্যালিজমকে মানতে হবে। এবার কেউ সায়েন্টিফিক সোশ্যালিজম, কেউ ফেভিয়ান সোশ্যালিজম, কেউ ইথিওপিয়ান সোশ্যালিজম, বিভিন্ন শেডসকে নিয়ে আলোচনা হয়েছে। কই আলোচনা হয়নি তো সেরকমভাবে গান্ধিয়ান সোশ্যালিজম নিয়ে, আলোচনা হয়নি তো স্বামী বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম নিয়ে, আলোচনা হয়নি তো উপনিষদে আছে তেইন তক্তেইন ভুঞ্জিতা মা গৃহা কাশ্য সাধ্যনাম, সেখানে ত্যাগের মধ্যে ভোগ। যদি ত্যাগের মধ্যে ভোগ করা যায়, সেই ত্যাগের মধ্যে ভোগের যে ব্যবস্থা, সেইখানে মার্ক্সের সারপ্লাস ভ্যালু থিওরির সঙ্গে মিলিয়ে ভাবা হয়নি তো। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়বো, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম পড়বো, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল জানবো, স্টেট অ্যান্ড রেভলিউশন পড়বো, উইদারিং অ্যাওয়ে অফ দ্য স্টেট পড়বো, ম্যাকিয়াভেলি পড়বো, ম্যাকিয়াভেলির সমসাময়িক শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানবো না। কার্ল মার্কস পড়বো, কার্ল মার্কসের সমসাময়িক রামকৃষ্ণ এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দকে মানবো না, জানবো না। এ হতে পারে না, এ হতে দেওয়াও আর হবে না। ৭৯ বছর ধরে তো আপনারা এত ছাত্র তৈরি করেছেন স্বাধীনতার পরে। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কি হয়েছিল যে শ্বেতাঙ্গদের বিতাড়ন করে ব্রাউন সাহেবরা আমরা কি করে সাহেব হতে পারবো শেখাবে? তার জন্য না মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই স্বাধীনতা আন্দোলন হয়েছিল রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য। সেই রামই হারিয়ে গেলেন নতুন ভারতে। কেন হারালেন? কে হারিয়ে দিল? রামরাজ্য তো ধর্মরাজ্য, নীতিরাজ্য।
রাজনীতি রাজার নীতি থেকে নীতির রাজাতে পরিবর্তন করার রাজ্য। রাম তো জ্ঞান যোগের প্রতীক, লক্ষ্মণ ভক্তি যোগের প্রতীক, ভরত রাজযোগের প্রতীক, শত্রুঘ্ন ভরত কর্মযোগের প্রতীক, শত্রুঘ্ন রাজযোগের প্রতীক, চতুর যোগের প্রতীক। এবং রামের যে বড় বোন ছিলেন শান্তা এবং সীতা মাতা, এনারা ভক্তি এবং শক্তির প্রতীক। কারণ এই চতুর্যোগ বোঝা যাবে না ভক্তি শক্তি ছাড়া। ভারতবর্ষে 3 রকম ভরত আছে। রামের ভরত কর্মযোগী ভরত, শকুন্তলার ভরত রাজযোগী ভরত, জড় ভরত তমযোগী ভরত, তমগুণ সম্পন্ন, রাজগুণ সম্পন্ন এবং ব্রহ্মগুণ সম্পন্ন। ভরত ব্রহ্মগুণ সম্পন্ন, শকুন্তলার ভরত রাজগুণ সম্পন্ন, জড় ভরত তমগুণ সম্পন্ন। আমরা যখন বন্দে মাতরম, যে বন্দে মাতরমকে শ্যামাপ্রসাদ এত শ্রদ্ধা করতেন, সেখানে বলি তং হি দুর্গা দশ প্রহরণধারিণী, মা দুর্গা ব্রহ্মগুণের প্রতীক, সিংহ রজগুণের প্রতীক, অসুর তমগুণের প্রতীক। ব্রহ্মময়ী মা রজগুণের সাহায্যে তমগুণ নাশ করছেন। এটা হচ্ছে সাধনার সেই স্তর যেটাকে আমরা ডুয়ালিজম বলি। এবং সেইখান থেকে আরেকটা লাইন আছে, তং হি দুর্গা দশ প্রহরণধারিণী। যখন মা আর আমার মধ্যে কোনো ভেদ দর্শন হলো না, সম্পৃক্ত হয়ে গেলাম, সেই জায়গায় আপনি দ্বৈত স্তর থেকে অদ্বৈত স্তরে উঠলেন। এই অদ্বৈত স্তরে উঠলে বন্দে মাতরমকে বোঝা যাবে এবং সেটা সেই রামরাজ্যকেও বোঝা যাবে, যে বন্দে মাতরম এবং রামরাজ্য দুটোরই সাধক ছিলেন শ্যামাপ্রসাদ। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তিনি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে ইন্ডিয়ান নলেজ সিস্টেম আনা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপর সেমিনার করছি ভূভারতে। কিছুদিন আগে উদয়দার বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলাম, খুব বড় করে 2 দিন ধরে সেমিনার হয়েছে। এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে বিশ্ববিদ্যালয়ে আনতে যুদ্ধ করতে হয়েছে সাহেবদের সঙ্গে না, ইন্ডিয়ানদের সঙ্গে। পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থাকবে, কাশীপ্রসাদ জয়সওয়ালের হিন্দু পলিটিক্স পড়ানো যাবে না। ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট থাকবে, বিভূতিভূষণ দত্তের হিন্দু ম্যাথামেটিক্স পড়ানো যাবে না। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থাকবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হিন্দু কেমিস্ট্রি পড়ানো যাবে না। ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থাকবে, হিন্দু ভিউজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস প্রফেসর বিনয় কুমার সরকারের পড়ানো যাবে না। এই মনস্তত্ত্ব কেন? তার কারণ হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল সভারেন থেকে দূরে ইন্টেলেকচুয়াল পেরিফেরি করে রাখার। এবং এই ইন্টেলেকচুয়াল পেরিফেরি রাখার জন্য একটা ইকোসিস্টেম তৈরি হলো স্বাধীনতার পর। সেই ইকোসিস্টেমটাই ইন্টেলেকচুয়াল পেরিফেরি করেই ভারতবর্ষকে রাখলো, যে আমাদের এখানে ভালো ছেলেরা জিআরই ট্রাইফেল দিয়ে দেশে বিদেশে চলে যাবে, ওখানে গিয়ে রিসার্চ করবে, সেই রিসার্চের পেটেন্ট ওই ওয়েস্টার্ন ইম্পিরিয়াল ওয়ার্ল্ডের হাতে থাকবে। তারপর সেই পেটেন্ট কিনতে ভারত সরকারকে অর্থ দিয়ে কিনতে হবে, আর এইখানে হায়ার এডুকেশন সাবসিডাইজ থাকবে, সেই সাবসিডাইজড হায়ার এডুকেশন নিয়ে বাইরে চলে যাবে। অর্থাৎ আমরা ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল ইনপুটসে পেরিফেরি হিসাবে থাকব এবং সাপ্লাই করব ইন্টেলেকচুয়াল লেবার। এইভাবে ব্যবস্থাটা করা হলো। শ্যামাপ্রসাদ চেয়েছিলেন ইন্টেলেকচুয়াল সভারেন্টি, তাই জন্যে তিনি মাতৃভাষায় পড়াশুনো শুরু করেছিলেন, নিজে ইংরেজিতে গ্র্যাজুয়েশন করে বাংলা নিয়েছিলেন মাস্টার্সে। তারই আদর্শে আদর্শান্বিত যে শক্তি, তাকে বলা হলো এরা মৎস্য খায় না, এরা নিরামিষভোজী, পশ্চিমবঙ্গে নিরামিষ চলে আসবে। আপনারা সবাই নিরামিষ খাচ্ছেন তো? শাস্ত্রে একটা শ্লোক আছে জানেন তো, ঠাকুমা বলতেন তো, যখন ঠাকুমা বৈধব্যে নিরামিষ খাচ্ছেন, আমি ঠাকুমার কাছে থাকতাম, তো ঠাকুমার সঙ্গে নিরামিষ খেতে হবে। তো ঠাকুমা বলতেন, না বাবা শোন, একটা শ্লোক আছে, কি না, ইলিশ খলিশ চৈব ভেটকি মদগুড়ো চৈব রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চমৎস্য নিরামিষা। অর্থাৎ ইলিশ খলিশ, আমরা ঘটিরা বলি
খয়রা, ভেটকি, মাগুর এবং রুই, এই 5টি মাছ যদি রসুন পেঁয়াজ ছাড়া রাঁধা যায় তো নিরামিষ। মাংসও যদি প্রসাদী মাংস, বলির মাংস নিয়ে এসে রাঁধা যায় রসুন পেঁয়াজ ছাড়া, আমার ঠাকুমা, আমরা যখন ছোট ছিলাম রেঁধে দিতেন, কারণ তিনি নিরামিষ খেলেও আমরা তার সঙ্গে নিরামিষ খাচ্ছি এটা তার দুঃখ লাগতো, তো তিনি বলতেন বাবা আমি নিরামিষভাবেই রেঁধে দিচ্ছি। আমাদের সেই গোঁড়ামি সেদিনও ছিল না, শ্যামাবাবুরও ছিল না। কথাটা বললাম এই জন্যেই, শ্যামাবাবু প্রচুর মাছ খেতে ভালোবাসতেন আর মিষ্টি খেতে ভালোবাসতেন, নিরামিষ খেতে মোটেই পছন্দ করতেন না। হরিপদ ভারতীর কথা বলছি, এক জায়গায় খুব ভালো বক্তৃতা দিয়েছেন, বসেছেন, তো ভারতী পরিবারের সন্তান বেদান্ত নিয়ে বক্তব্য রেখেছেন, ভক্তমণ্ডলী নিরামিষ খাবার দিয়েছেন, তো হরিপদ ভারতী এমনি এমনি করে দেখছেন, তো যিনি দিয়েছেন তিনি বলছেন আর কিছু চাই স্যার, কিছু বাদ পড়ে গেছে, বলছে মাছ কই। তো হরিপদ ভারতীর এই কথা শুনে ভক্তমণ্ডলী বলছেন না আপনি তো বেদান্ত বললেন তাই জন্যে নিরামিষ দিয়েছি, বলতে বেদান্তে তো কোথাও লেখা নেই যে নিরামিষ খেতে হবে। তাই জন্য যে কথাগুলো বলে দেওয়া হয়েছে তার সম্পর্কে, সেই কথাগুলোর মধ্যে রাজনৈতিক মিথ্যাচার দৃঢ় এবং গভীরে। আপনার মহাবোধি সোসাইটির সঙ্গে তার দীর্ঘ যোগাযোগ ছিল শ্যামাবাবুর, এবং বুদ্ধিস্ট সার্কিট নিয়ে আজকে যে ভারত সরকার এত কাজ করছে, এই বুদ্ধিস্ট সার্কিট তিনি প্রথম চিন্তন করেছিলেন। বুদ্ধিস্ট সার্কিটটা কীরকম, শুধু ভারতবর্ষের মধ্যে নয়। আসার আগে আমি আশুতোষবাবুর ঘরে স্যারকে বলছিলাম যে স্যার, চায়না একটা ন্যারেটিভ তৈরি করছে যে বুদ্ধ যেহেতু নেপালে জন্মেছিলেন, নেপাল থেকে বৌদ্ধ ধর্ম সেন্ট্রাল এশিয়া হয়ে চায়নায় গেছে, চায়না থেকে ফার ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এসছে, ইন্ডিয়াকে আইসোলেট করে দাও। শ্যামাবাবু তখন বলেছিলেন ভারতের যারা গবেষক তারা সারা পৃথিবীতে যত বৌদ্ধ মন্দির আছে তার রক্ষণে যাক, বৌদ্ধ মন্দিরের গাত্রে, সংস্কৃতে এবং পালিতে যা লেখা আছে তা উদ্ধার করুক। ভারতের সংযোগ তাহলে বোঝা যাবে, বুদ্ধের জন্ম নেপালে হলেও কর্মভূমি ভারতবর্ষ, তিনি যা তার দর্শনের উপলব্ধি ভারতবর্ষ, এখান থেকেই তিনি তার মহানির্বাণ লাভ করেছেন। তাই বুদ্ধ মুক্ত ভারত হতে পারে না। সাইদ মুস্তাফা আলী ঐতিহ্য প্রবন্ধে একটা সুন্দর লিখছেন, বেদ উপনিষদের ঐতিহ্য ছাড়া রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতেন না। টিভিতে বিতর্ক করার সময় এক ভদ্রলোক, নাম করব না, তার দলেরও নাম করব না, অফ স্ক্রিন অন স্ক্রিন হয়তো, তিনি অনেক বেদের সমালোচনা করলেন। অফ স্ক্রিনে আমি জিজ্ঞেস করলাম আপনি পড়েছেন? বলছে না, আমার বেদকে রিগ্রেসিভ মনে হয়, পড়িনি। সংস্কৃতে যে বেদ পড়েনি সে না পড়ে বুঝে গেল বেদ রিগ্রেসিভ। শুধু ন্যারেটিভে আমাদের হাজারো বছরের শ্রদ্ধার চেষ্টা, সে না পড়ে কয়েকটা ন্যারেটিভ পড়ে বুঝে গেল বেদ রিগ্রেসিভ। শ্যামাবাবু ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মাধ্যমে, তখন ইন্ডিয়ান নলেজ সিস্টেম শব্দটা ছিল না, তিনি ভারতবর্ষীয় শিক্ষা পদ্ধতির কথা বলেছিলেন, যার মধ্যে দিয়ে ভারতবর্ষের ছাত্রছাত্রীকে ভারতবর্ষ সম্পর্কে জ্ঞাত করা যাবে। সেটা যদি না হয়, তার ভারতে যদি পাটা না থাকে, তার রাজনৈতিক মত যাই হোক, আশুতোষবাবু, উদয়বাবু যে সময় পড়াশুনো করেছিলেন, তাদের রাজনৈতিক মত যাই হোক, আমি তার মধ্যে ঢুকছি না, তারা তো ইচ্ছে করলে বিদেশেই থেকে যেতে পারতেন, দেশে ফিরলেন কেন? দেশে ফিরে যতটুকু পেয়েছেন বিদেশে পেতেন না তা না, সেখানেই স্ত্রীকন্যা নিয়ে, পুত্র নিয়ে থেকে যেতে পারতেন, আরেকজন সেখানেই নয় সাধু সঙ্গ করতেন।
এই যে হ্যাঁ ভারতবর্ষে কিছু করতে হবে, তাই তার রাজনৈতিক চিন্তা নিয়ে আমি কোনো চিন্তিত নই। অ্যাকাডেমিক্সে 5 রকম রাজনৈতিক চিন্তার লোক থাকবে, এটাই অ্যাকাডেমিক্সের সৌন্দর্য, এটাই অ্যাকাডেমিক্সের মাধুর্য, এটাই অ্যাকাডেমিক্সের বৈচিত্র্য। আমরা যেখানে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে বলতে পারবো হ্যাঁ কিছু কিছু ব্যাপারে লেটস এগ্রি টু ডিসএগ্রি। শ্যামাপ্রসাদ সেই মুক্ত চিন্তা চেয়েছিলেন। তারপর সাইদ মুস্তাফা আলী বলছেন শ্রীরামকৃষ্ণের ধ্যান ঐশ্বর্য ছাড়া বিবেকানন্দ বিশ্বজনকে মোহিত করতে পারতেন না। বিবেকানন্দ প্রভাবিত করেছিল স্বামী প্রণবানন্দকে। বিবেকানন্দের দ্বারা মোহিত ছিলেন আচার্য প্রণবানন্দজি, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। প্রণবানন্দজির কথা না উল্লেখ করলে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা উল্লেখ করা যায় না। রাজনীতি জগতের লোক শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না। তার পরিবারের কেউ তার আগে রাজনীতির জগতের সঙ্গে যুক্ত হয়নি, তার পরেও হয়নি। উল্টে তথাগতদার বইতে আছে, এবং তথাগতদাকে আমি নিজেও জিজ্ঞেস করেছি, তথাগতদা তার শ্যামাবাবুর ছেলে মেয়েকে চেষ্টা করেছিলেন তার প্রতিষ্ঠিত দলে নিয়ে আসার। তারা প্রত্যেকে বলেছে তারা যাবে না। কেউ কেউ কিছু অভিমান করেছে, যেটা পরে তারই পরিবারের এক গবেষক আমাদের ওখানে গবেষণা করে তিনি আমায় বলেছেন যে শ্যামাবাবুর স্ত্রী আগে মারা গেছিলেন। শ্যামাবাবু চলে যাবার পর ছেলে মেয়েরা অতি অল্প বয়সে অরফ্যান হয়ে যান। এই অভিমানটা বাবার প্রতি তাদের আছে। এবং তাই জন্য এই অভিমানে তারা কেউ রাজনীতিতে আসেননি। কি দরকার ছিল শ্যামাবাবুর? স্ত্রী চলে গেছে, বড় পদে আছেন, সব ছেড়ে আত্মত্যাগ করার। যারা তার সমালোচনা করেন তারা কেউ এটা করেছেন? আপনি আচুরি ধর্ম পরের শিখাও। কেউ বড় পদ ছেড়ে বড় আমির ডাকে নিজের ছোট আমিকে শেষ করেছেন? সারা জীবন তো ছোট আমি দ্বারা আবদ্ধ হয়ে আছে, সেই জড়ায় আছে বাঁধা, ছাড়ায় যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে, মুক্তি চাহিবারে তোমার কাছে যাই, চাহিতে গেলে মরি লাজে, জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম, এমন ধন আর নাহি যে তোমা সম, তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া, ফেলিয়া দিতে পারি না যে। সবাই তো এর মধ্যে। কে সেই জায়গায় গিয়ে নিজেকে স্থির করেছেন? ভামতি সূত্রে সায়ন প্রাতে দ্রহমম বুদ্ধে জড়তাং মাতে, প্রসারিত কাব্যে শাস্ত্রে বুদ্ধি ভবতজু বাচে বাচাং সিদ্ধি, কুণ্ঠতু কুণ্ঠা দয়া মইতে বিধিহর পূজ্যে মাধব দয়িতে, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। সেই সরস্বত সাধনা কোথায়? এই জন্য এডুকেশনে শ্যামাপ্রসাদ মুখার্জির ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে তার প্রভাব, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ভারত সরকারের যে নীতি সেখানেও তার প্রভাব, এবং তৃতীয় হচ্ছে আত্মনির্ভর ভারত যে প্রজেক্ট চলেছে, শিল্পমন্ত্রী হিসাবে তিনিই তার দিক নির্দেশক। আমি পন্ডিচেরিতে এক বক্তৃতা করতে গেছিলাম, সেখানে এক তামিল অধ্যাপক বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন শিল্পমন্ত্রী ছিলেন তামিলনাড়ু রাজ্যে, তখন মাদ্রাস, সেখানে মালিক এবং শ্রমিকের মধ্যে বিরোধ, এবং সেই মিটিংয়ে পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন ভেঙ্কটরামন ছিলেন। ভেঙ্কটরামন তার আত্মকথায় লিখছেন যে শ্যামাবাবু যখন মিটিং করতে এসছেন যে কি করে মালিক এবং শ্রমিকের বিরোধ মেটাবেন, তিনি ওই শিল্প প্রতিষ্ঠানের জন্ম থেকে সমস্ত সমস্যা পড়াশুনো করে এসছেন এবং মিটিয়েছেন। এইটাই হচ্ছে একজন গবেষক মন নিয়ে যখন কেউ আসনে বসে তখন এটাই সম্ভব হয়। যখন দেখবেন দেশের জনগোষ্ঠী পণ্ডিত লোককে নির্বাচিত করছেন, তখন জনগোষ্ঠীরও মানসিক স্তর সে জায়গায় গেছে। যতক্ষণ সে জায়গায় সেই মানসিক স্তর যায়নি, ততক্ষণ যেটা করতে হয়, ঠাকুর বলতেন না যে যতক্ষণ কর্ম করছিস এক হাতে ধর্ম এক হাতে কর্ম,
আর যখন কাজ হয়ে গেল দুহাতে ধর্ম। তো দুহাতে ধর্ম ধরার জন্য কর্মের মধ্যে দিয়েই তো ধরতে হবে, সেটা কর্মযোগ। সেই কর্মযোগ হচ্ছে আমি কর্মের আসক্তিতে নেই, কর্মের মধ্যে দিয়ে তাকে পাওয়ার তৃপ্তিতে আছি। ভরত কর্ম করেছিলেন রাজার সম্মান পাওয়ার জন্য নয়। কেউ রাজা ভরত বলে না, সবাই রাজা রাম বলে। 14 বছর তো তিনিই রাজত্ব করেছিলেন, মন্দ রাজত্ব করলে তো রামের ঘাড়ে গিয়েই পড়তো। শুদ্ধভাবে রাজত্ব করেছিলেন বলেই সেটা রামের ক্রেডিট হিসাবে চলে গেছে, কিন্তু তিনি সেটা দাবি করেননি, সেটা তার ঈশ্বরের প্রতি সেবা ছিল। এই ভাব নিয়ে শ্যামাপ্রসাদও দেশ সেবায় নেমেছিলেন, এই ভাব নিয়ে। তিনি কোটি কোটি টাকা করে যাননি, তার পরিবারকে রক্ষা করার জন্য তিনি সাধন বাঁচিয়েও যাননি। তিনি এক আদর্শের টানে এসেছিলেন, সেই আদর্শটা ধরেই তিনি প্রাণ দিয়েছেন। এবং সেই আদর্শটা হচ্ছে হিন্দুত্ব। এবার যে বলেন হিন্দুত্ব আর হিন্দু ধর্ম আলাদা, সেটাও একটা একাডেমিক ডিসকোর্স। আর যারা বলেন যেটা পশ্চিম ভারত থেকে এসছে সাভারকারের সঙ্গে জুড়ে দিয়ে, তাদের একটু বিনম্রতার সঙ্গে জানাই যে এই শব্দটা একজন বাঙালি প্রথম ব্যবহার করেছিল। চন্দ্রনাথ বসু প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, হুগলির ছেলে। সাভারকারের চিত্রপটে আসা 30 বছর আগে তিনি হিন্দুত্ব বইটা লিখেছেন, সেটাকে আউট অফ প্রিন্ট করে দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ সেই বইটা অধ্যয়ন করেছিলেন। একটু সেই বইটা অধ্যয়ন করে দেখবেন তো হিন্দুত্ব আর হিন্দু ধর্মের পার্থক্য আদৌ লাগে কিনা পড়তে পড়তে। আমি 2 বার করে পড়েছি, কোনো পার্থক্য খুঁজে পাবেন না। এই ডিসকোর্সগুলো অনেকগুলো তৈরি করা হয়েছে পড়াশুনোর জায়গাটা খুব ফাঁকা রেখে, খুব আলগা রেখে। আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের অনেকে আবার এনশিয়েন্ট ইন্ডিয়া নিয়ে লিখেছেন এক বিন্দু সংস্কৃত না জেনে। তাহলে লিটারেচার রিভিউ, বিবলিওগ্রাফিতে একটু উঁকি মারবেন তো, সম্পূর্ণ সেকেন্ডারি সোর্সের ওপর। আর রমেশবাবুর, যদুনাথবাবুর, নীলকণ্ঠ শাস্ত্রীর রেফারেন্সগুলোয় উঁকি মারবেন তো, কিভাবে সংস্কৃতকে উল্লেখ করেছে। কাকে কুপমণ্ডুক বলা হয়? যিনি ফজলুল হকের সঙ্গে মন্ত্রিসভায় গেছেন, শেষ দিন পর্যন্ত কাজী নজরুল ইসলামকে দেখেছেন। সাইদ মুস্তাফ আলী বলেছিলেন না, এদেশে মহাত্মাজির যে নেতৃত্বে হয়েছে, এদেশে বৈষ্ণব ধর্মের বিশ্বপ্রেম না থাকলে মহাত্মাজি যুদুৎসু ইংরেজকে অহিংসা পদ্ধতিতে সরিয়ে দিতে পারতেন না। গান্ধীজির গুরুত্ব অসীম। যারা গান্ধীজির সমালোচনা করেন, একটু গান্ধীজির লেখা পড়বেন না প্লিজ। পলিটিক্সে একজন সেন্ট্রালিস্টের দরকার আছে। আমাদের এত বড় দেশ, এত বৈচিত্র্যময়, এত ভাষা, এত জাতি, সেখানে একজন সেন্ট্রালিস্টের দরকার আছে, যার কাছে সবাই যেতে পারবে। মহাত্মাজি সেই সেন্ট্রালিস্ট পজিশনটা সমস্ত চাপ সত্ত্বেও রক্ষা করছিলেন। ব্রিটিশের চাপ, কংগ্রেসের নেহরুভিয়ানদের চাপ, কংগ্রেসের মধ্যে হিন্দু ক্যাম্পের চাপ, হিন্দু মহাসভার চাপ, জিনহার চাপ। অত সহজ নয়। দেশ পরাধীন, 1000 বছর এক পরাধীন জাতি, তাকে স্বাধীনতার দিকে নিয়ে যেতে হবে। তাকে খুব সমালোচনা করা হয়। ওই সমালোচনাটা বোধহয় তিনি বুক পেতে নিয়েছিলেন বলেই তিনি মহাত্মা নামটা অন্য কেউ দেননি, স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছিলেন। জাতির পিতা অন্য কেউ বলেননি, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। তাদের দুজনের চেয়ে বোধহয় মহাত্মাজিকে আমরা ভালো চিনি না। মহাত্মাজিকে যিনি ইন্দ্রপতনের মতো সরিয়ে দিয়েছিলেন, তিনি মহাত্মাজিকে কতটা বুঝেছেন আমি জানি না। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই দুর্দিনে মহাত্মাজির কাছেই দৌড়ে গেছিলেন।
মহাত্মাজি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং বলেছিলেন পশ্চিমবঙ্গের যদি থাকতে চায় হিন্দু বাঙালি তাহলে আলাদা করে ভোটাভুটি হবে। যেই আলাদা ভোটাভুটিতে 58 জন পশ্চিমবঙ্গের জন্মের পক্ষে ভোট দিয়েছিলেন, 21 জন বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এই 58 জনের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। কেউ সে অবদানকে ছোট করে বলে, তিনি তো একা ছিলেন, কিন্তু সবাইকে সেই মতের পক্ষে আনার জন্য তিনি যে মরণপণ করেছিলেন সেটা অস্বীকার করা যায়? সংখ্যা দিয়ে ভাবটাকে অস্বীকার করা যায়? অনেক কিছু থাকে, তথ্য থাকে, তত্ত্ব থাকে। তথ্য তো সেটা, তত্ত্বটা কি? কোন তত্ত্বে পশ্চিমবঙ্গের সৃষ্টি, কোন ভাবে? যখন সম্পূর্ণ বঙ্গ চলে যাচ্ছে, হিন্দু গরিষ্ঠ অংশ অর্থাৎ হিন্দু গরিষ্ঠ থানা, হিন্দু গরিষ্ঠ জেলা পশ্চিমবঙ্গে আসছে, সেদিন একটা জেলা এক্সচেঞ্জ হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি কত দূরদৃষ্টি সম্পন্ন ছিল, একটু সেইখানে ডেমোগ্রাফিক স্টাডি এবং সেন্সাস রিপোর্টগুলো স্টাডি করবেন তো। মুর্শিদাবাদ এবং খুলনা, মুর্শিদাবাদে 52% মুসলমান ছিল, আজকে 18%। খুলনায়, সরি এক্সকিউজ মি, খুলনায় 52% হিন্দু ছিল, আজকে 18%। আর মুর্শিদাবাদে 55% মুসলমান ছিল, আজকে 70%। এই যে ডেমোগ্রাফিক প্যাটার্ন বদলে যাওয়া, শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক আগেই বুঝেছিলেন। না হলে হতো কি, once we had the entire Bengal, now by the grace of the Lord we have West Bengal. If we would have moved on the other way, we would have Bay of Bengal, no other Bengal. আজকে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে আমাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 30%-এর নিচে, 46% ছিল স্বাধীনতার সময়। তাই তার চলে যাবার এতদিন পর যখন সেনেট হলে তার স্মরণ, মনন, চিন্তন, অধ্যয়ন এবং শ্রদ্ধা নিবেদন হচ্ছে, আমি অনুরোধ রাখব, এবং এটা নিয়ে অনুরোধের থেকেও আমরা খুব যুক্তভাবে কাজ করব। শুভদীপকে বলছি, শ্যামাবাবুর সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সিল ছিল, সে সিল কলকাতা বিশ্ববিদ্যালয় তার 125 বছর পূর্তিতে প্রত্যাবর্তন করবেই। আমরা এখান থেকে নড়বও না, এই জিনিস আমরা ছাড়বও না। কেন শ্যামাবাবুর সিল চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় স্থাপন হবে, আমার কথা চলছে। জমি দেখা হয়েছে, ভিজিট হয়েছে, কেউ সাহায্য করে করবে, না করে নিধি সংগ্রহ করে আমরাও করব, কিন্তু হবেই। এই মানসচক্ষে এই জন্মে শ্যামাবাবুর নামে বিশ্ববিদ্যালয় দেখে যাব। আর শুভদীপকে তখন বিদ্যাসাগর থেকে তুলে ওখানে নিয়ে চলে যাবে। আমাদের গোটা চেষ্টায় তাকে ভুলিয়ে দেওয়া, গুলিয়ে দেওয়া, মিলিয়ে দেওয়া কেন? শুধুমাত্র তার রাজনৈতিক দর্শনের প্রতি বিরাগ আছে, তাই জন্যে তাকে বিদ্বেষপূর্ণ বলে প্রচার করতে হবে। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন কারুর প্রতি কোনো বিরাগ নেই, কিন্তু ভারতের প্রতি যার বিরাগ আছে তার প্রতি কোনো অনুরাগ নেই। যদি কোনো হিন্দুরও ভারতের প্রতি বিরাগ থাকে, তার প্রতিও আমাদের কোনো অনুরাগ ছিল না, নেই, থাকবে না। তার পদবী ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, ঘোষ, বোস, মিত্র, সেনগুপ্ত, দাশগুপ্ত, যাই হোক। আমাদের জায়গাটা খুব স্থিতিময়। সাইদ মুস্তাফা আলীর প্রতি কোনো বিরাগ নেই, এপিজে আবুল কালামের প্রতি কোনো বিরাগ নেই, কাজী নজরুল ইসলামের প্রতি কোনো বিরাগ নেই। পশ্চিমবঙ্গের পক্ষে যখন ভোট হয়েছিল তখন
খ্রিশ্চান যারা আইনসভায় ছিলেন তারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন, অবাঙালি যারা ছিলেন তারা পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন। আমাদের বাঙালি অবাঙালি নিয়েও কোনো বিরাগ নেই। এই জন্য শ্যামাবাবুর যে পয়েন্ট অফ ভিউটা ছিল, সেই পয়েন্ট অফ ভিউটা ছিল স্পিরিচুয়াল ন্যাশনালিজম। ন্যাশনালিজম ফ্যাসিজমের দিকে নিয়ে যায়, সেটা যদি উগ্র জাতীয়তাবাদ হয়। আমি উগ্র জাতীয়তাবাদের পক্ষে নই, উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসও করি না। প্রথমত আমি বিশ্বাস করি রাষ্ট্রবোধে, রাষ্ট্রবাদে না। রাষ্ট্রবোধ হচ্ছে, বন্দে মাতরমের ব্যাখ্যা দিতে গিয়ে ঋষি অরবিন্দ ঘোষ লিখছেন, মা কি ছিলেন? জগদ্ধাত্রী। মা কি আছেন? মা কালী। আর মা কি হবেন? মা দুর্গা। এই তিনকে যদি ব্যাখ্যা করি, মা কি আছেন? মা কালী। মা কালী শিব হচ্ছে চৈতন্যের প্রতীক, মা হচ্ছেন শক্তির প্রতীক। শক্তির চৈতন্যের ওপর দাঁড়িয়ে আছে। শক্তি যদি চৈতন্য যুক্ত না হয়, হিরোশিমা নাগাসাকি হবে। আর শক্তি যদি চৈতন্য যুক্ত হয়, রাম ও কৃষ্ণ মিশন হবে। তার মূল কেন্দ্রে থাকবে ত্যাগ ও সেবা। তার কোনো ভেদ দর্শন থাকবে না, তার ব্রহ্ম দর্শন থাকবে। সেখানে কোনো পরনিন্দা, পরচর্চা, পরশ্রী কাতরতা থাকবে না। সেখানে সবার প্রতি অনুরাগ থাকবে, সবাইকে একই চোখে দেখা হবে। সেটাই রাজধর্ম। Not only to preach but also to realize the universal oneness of the humanity irrespective of its innate diversity. হিন্দুত্ব এটাই বিশ্বাস করে, ইউনিভার্সাল ওয়াননেস অফ দ্য হিউম্যানিটি। ইউনিভার্সাল ব্রাদারহুড তো আমি হিন্দু, আপনি হিন্দু, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি মুসলমান, আপনি মুসলমান, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি খ্রিশ্চান, আপনি খ্রিশ্চান, ইউনিভার্সাল ব্রাদারহুড। আমি বৌদ্ধ, আপনি বৌদ্ধ, ইউনিভার্সাল ব্রাদারহুড। এর থেকে সনাতন হিন্দুত্ব আরো এক ধাপ ওপরে। আমি হিন্দু হলেও আপনি যদি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি যাই হন, ইউনিভার্সাল ওয়াননেস বলে সেখানে আত্মা এক। তো সেই জায়গায় যদি হয়, তাহলে ভারতবর্ষের দর্শনটা সবার কাছে নিয়ে যেতে এত আপত্তি কেন? আপত্তিটা কিন্তু ওই ভারতবর্ষকে ইন্টেলেকচুয়াল পেরিফেরি রেখে দেওয়া, তার ইন্টেলেকচুয়াল সভারেন্টিকে আটকানো। আমাদের প্রাণপণ করতে হবে যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে চাই, যে ইন্টেলেকচুয়াল সভারেন্টিটা ভারতবর্ষে নিয়ে আসতে হবে। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি পড়তে গিয়ে বলি ব্রিটেনের কাছ থেকে পেয়েছি, ডেমোক্রেসি পড়তে গিয়ে তাও বলি। আচ্ছা, আমরা তো বলি না যে বেদেও সভা এবং সমিতি ছিল? কেন বলি না? আচ্ছা, আমরা বলি প্রাইম মিনিস্টার কমনার্সদের মধ্যে থেকে আসবে। আমরা একবারও অনুধ্যান দিয়ে দেখি না তো ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী বিদুর। বিদুর তো দাসী পুত্র, কমনারের মধ্যে থেকে নয়। আমরা বলি শূদ্ররা সবসময় অপমানিত হয়েছেন, বিদুর তো শূদ্র ছিলেন। রামায়ণ মহাভারত যারা লিখেছিলেন তারা কেউ কুলীন বংশে জন্মগ্রহণ করেনি, ব্যাসও নয়, বাল্মীকিও নয়। তাহলে আমরা এখানে যখন প্রচার করি যে শ্যামাবাবু ব্রাহ্মণ্যবাদী ছিলেন, আমরা তার দর্শনটা দেখবো না? এখানে ব্রাহ্মণ্যবাদ কোথায়? আমি তো নিজে ব্রাহ্মণ নই, আমার পদবীতে দেখে বারবার আমি নিজে ব্রাহ্মণ নই, কায়স্থের ছেলে। কিন্তু আমাদের মহাভারত বলছে যে আমাদের প্রত্যেকে ব্রাহ্মণ ছিলাম, সত্যযুগে ব্রাহ্মণ থেকে সমস্ত বর্ণের সৃষ্টি হয়েছে। স্বামী বিবেকানন্দ বলছেন ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। সেই স্বদেশ মন্ত্র শ্যামাপ্রসাদ মুখার্জি পাঠ করতেন। স্বামী প্রণবানন্দজি রুদ্রাক্ষের মালা শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় দিয়ে বলেছিলেন, তোমাকে আজকে আমি হিন্দু সমাজের নেতা হিসাবে স্বীকার করলাম। এই যে আজকে সমগ্র ভারতবাসীর হিন্দু সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্বীকার করেছেন, তার মধ্যে স্বামী প্রণবানন্দজির আশীর্বাদ এবং ধীশক্তিকে অস্বীকার করা যাবে না। সাধুর হাত থেকে
যে রুদ্রাক্ষ তার প্রতাপই আলাদা। চণ্ডাল যে নমশূদ্র বলা হয়, একবার আমরা পড়ালাম না তো ক্লাসে, যে শূদ্রকে যদি অপমানিতই করা হয়ে থাকে তাহলে নমশূদ্র কেন, শুধু শূদ্র বলা হতে পারত তো। নমস্কার করে অপমান করা হয় কি কাউকে? মনুসংগীতা তো নাকি পুড়িয়ে আনন্দ, 80 বছর ধরে 79 বছর ধরে মনুসংগীতা রিগ্রেসিভ, ওটা একদম। ক্যান ইউ ডিসএগ্রি দ্যাট মনু ওয়াজ দ্য এনশিয়েন্ট ল গিভার? আপনার শিকারের অপেক্ষায় আছে মনু। আর মনুসংগীতায় চণ্ডালকে বলছে অব্রাহ্মণ পিতা ব্রাহ্মণ মাতা, মানে তার মধ্যেও ব্রাহ্মণ রক্ত মনু স্বীকার করছেন। মনুসংগীতাটা কোনোদিন দেখেছেন যারা পড়ান? সম্পূর্ণ মনুসংগীতা আজও কি পাওয়া গেছে? যেটা পাওয়া গেছে সেটা কি সম্পূর্ণ? পণ্ডিতদের মধ্যেই দ্বিমত আছে। আর এই জ্ঞান যোগ আর ভক্তি যোগের মধ্যে এক শ্যামাপ্রসাদ ভক্তিযোগী রাষ্ট্র সেবায়, আর যারা জ্ঞানযোগী দেখবেন ঠাকুর বলেছিলেন যে এই যুগে নরেনকে জ্ঞান যোগ দিলাম। আপনি আল দিয়ে হাঁটতে গেলে যেমন পড়ে যেতে পারেন, জ্ঞান যোগ দিয়ে আপনি যদি সিদ্ধি লাভ করতে চান আর শুধু তর্কের মাধ্যমে যেতে চান, তর্কের মধ্যে দিয়েই তর্কের শেষে পৌঁছতে চান, তর্কটাই অশেষ হয়ে যায়, আপনি শেষে পৌঁছতে পারবেন না যদি সাধনা না থাকে। নরেনের জ্ঞানের সঙ্গে ঠাকুরের সাধনা যোগ হয়েছিল বলে নরেন পৌঁছতে পেরেছিলেন। নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দে তার উত্তরণ হয়েছিল। তাই আমাদের এখানে যারা জ্ঞান সাধনা করেন তারা তর্কটা তর্কের মধ্যে দিয়ে তর্কের শেষ দেখতে চায়, কারণ সাহেবরা শিখিয়েছেন ইউ হ্যাভ টু বি ক্রিটিক্যাল। আমাদের দেশের শিক্ষা হচ্ছে যে রিসার্চে উপলব্ধির মাধ্যমে এগোনো। ইন্ডিয়ান ভার্টিক্যাল আমরা তৈরি করেছি। আমরাও যখন রিসার্চ করেছি তখন আমরা জেএনইউতে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ধরে করেছি, সেটা তো সত্য কথাই। আমরা যখন ডক্টরাল পোস্ট ডক্টরাল রিসার্চ করেছি তখন জেএনইউ এর প্যাটার্নই ফলো করে করেছি, সেটাই স্ট্যান্ডার্ড প্যাটার্ন ছিল। কিন্তু ইন্ডিয়ান ভার্টিক্যাল আমরা আজ অব্দি তৈরি করলাম না কেন? ভারতীয় পরম্পরায় শ্যামাপ্রসাদ মুখার্জি কোন ব্রাহ্মণত্বে বিশ্বাস করতেন? এই কথা বলে শেষ করব, কারণ অলরেডি 12 মিনিট দেওয়া হয়েছিল, আর কেউ থামাচ্ছে না দেখে তো অনেকক্ষণ চলছে। আমি সিদ্ধার্থ দামায় বলতে পারছেন না, আশুতোষদা বলতে পারছেন না, কিন্তু শুভদীপ করছে। তাই জন্য এবার শেষ করার, কোন ব্রাহ্মণত্বে বিশ্বাস করতে হয়? উপনিষদে আছেন জবলাপুত্র সত্যকাম গেছে ঋষি কাছে শিক্ষা নিতে। তো ঋষি সত্যকামকে জিজ্ঞেস করছেন যে তোমার গোত্র কি? তখন সত্যকাম গোত্র জানে না, ফিরে এসছে। মাকে গোত্র জিজ্ঞেস করছে, তো মা বলছে যৌবনে তো আমি অনেক পুরুষ সেবা করেছি বাবা, তোমার গোত্রটা আমি জানি না। তুমি ঋষিকে গিয়ে বলো যে তুমি জবলাপুত্র সত্যকাম। মায়ের কাছে যাবৎ শোনা তাবৎ গিয়ে ঋষিকে বলেছে সত্যকাম। এবার ঋষি কি বলছে? ঋষি উঠেছে, উঠে বলছে সত্যকাম তুমি ব্রাহ্মণ, তোমাকে আমি শেখাবো। এই ব্রাহ্মণত্বে আমরা বিশ্বাস করি। ব্রাহ্মণকে ভাসিয়ে দেবার নয়, ব্রাহ্মণ কোনো জাতি নয়, ব্রহ্মজ্ঞানী সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ, সৎ গুণ সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ হারিয়ে গেলে তো আমরা সকলেই হারিয়ে যাব। ঠাকুর আমাকে একটা সুবিধে দিয়েছে, আজকে যদি আমার পদবিটা ব্যানার্জি মুখার্জি হতো আমি এই কথা বলতে পারতাম না, লোকে দেখে দিত আমি ব্রাহ্মণ্যবাদী বলে। আমার পদবিটা এমনই যে আর যেখানেই ফেলুন ব্রাহ্মণে ফেলতে পারবেন না। আমরা কায়স্থরা তো আর ব্রাহ্মণ নই। তাই এই ব্রাহ্মণত্বে সবাইকে উত্তরণ হতে হবে, সেটা অবশ্যই হতে হবে।
সেই স্তরে যেতে হবে এবং এই সাধনার মধ্যে স্থির থাকতে হবে। বিশ্বামিত্র ব্রাহ্মণত্বে উত্তরণ হয়েছিল। আমাদের দেশের বর্ণ ব্যবস্থা জন্মভিত্তিক নয়। গীতায় শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাজনম। ইট ইজ অন দ্য বেসিস অফ লেবার, ডিভিশন অফ লেবার, নট ডিভিশন অফ বার্থ। It is not based on the kinship endogamous groupings. It is division of labor. তাই জন্য শ্যামাপ্রসাদকে বুঝতে গেলে বহু আঙ্গিক শ্যামাপ্রসাদকে বুঝতে হবে। রাজনৈতিক শ্যামাপ্রসাদকে যেমন হিন্দুত্বে বুঝতে হবে, এডুকেশনের শ্যামাপ্রসাদকে তার ভারত চিন্তনে বুঝতে হবে। জুরিস শ্যামাপ্রসাদ তো আমার টাচ করা হয়নি, করছিও না। দেখবেন তিনি জনসংঘের যে লেখাগুলো লিখেছেন, আপনি যদি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির কনস্টিটিউশন পড়েন, আমেরিকান রিপাবলিকের কনস্টিটিউশন পড়েন, আর জনসংঘের কনস্টিটিউশন পড়েন, দেখবেন তার ব্যারিস্টারি পাণ্ডিত্য এইখানে কোথায় এসে ছুঁয়ে গেছে। কারণ তিনি যখন ব্রিটেনে পড়তে গেছিলেন ব্যারিস্টারি, তখন কনজারভেটিভ পার্টির সঙ্গে তাদের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। যেমন নেহেরু যখন পড়তে গেছিলেন, লেবার পার্টির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমেরিকান ডেমোক্রেটসদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। আমি ব্যক্তি বলছি না, কনস্টিটিউশন, আপনি ডেমোক্রেটসদের কনস্টিটিউশন পড়বেন, লেবারদের কনস্টিটিউশন পড়বেন, আর এখানে সেন্টার টু লেফটের কনস্টিটিউশন পড়বেন, আমেরিকান রিপাবলিকদের কনস্টিটিউশন পড়বেন, আপনি কনজারভেটিভদের কনস্টিটিউশন পড়বেন, এখানে সেন্টার টু রাইটের কনস্টিটিউশন পড়বেন, দেখবেন কোথাও একটা মৃদুমন্দ ছন্দ আছে। আর আপনি শেষে মহাত্মা গান্ধী পড়বেন, কোথায় দেখবেন দুটো মিলিয়ে দিচ্ছেন তিনি। এইখানেই তার মাহাত্ম্য, এইখানেই তিনি মহাত্মা। গান্ধীজি শুধুমাত্র এক ব্যক্তি নয়, ইট ইজ আ ফিলসফি, যেটাকে বলা হয় গান্ধিয়ান ফিলসফি। শ্যামাপ্রসাদ কোথাও মহাত্মা গান্ধীকে অপমান করে একটি শব্দও বলেন। তার দলের যারা আছেন, তার মতকে যারা বিশ্বাস করেন, তারা যেন এটা সবসময় মানেন যে একজন ভাইস চ্যান্সেলর এই পার্টিটা করেছে, তারা সেই উচ্চতায় যেন সেই পার্টিটাকে নিয়ে যেতে পারে। যারা প্রত্যক্ষভাবে সেটি করে, তাদের কাছে এই অনুরোধ থাকবে যে ভাইস চ্যান্সেলরের পার্টিটা অন্য কারুর স্তরে নামতে যেন না পারে, তার যেন সেই ধৈর্য থাকে, উগ্র কথা যাতে না বলা হয়, কাউকে যেন পরিত্যাগ করা না হয়, শত্রুকেও মিত্রতে পরিবর্তন করার যেন ধী শক্তি তার থাকে। শ্যামাপ্রসাদের স্মৃতি ধন্য এই সেনেট হলে আমার এই প্রার্থনা শ্যামাপ্রসাদের পায়েই রইল। নমস্কার। আমরা বোধহয় বেশ কিছুক্ষণ ধরে এতটাই শুনছিলাম যেভাবে, এবং আমরা অন্য জগতে চলে গেছি। আমরা শ্রদ্ধেয় আমাদের বিশেষ অতিথি, আজ আপনার সদয় উপস্থিতি ও মূল্যবান বক্তব্যের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাণী আমাদের কর্মজীবন এবং ব্যক্তি জীবন এক চিরন্তন শিক্ষা প্রদান করে। উনি বলেছেন আমাদেরকে, কোট, যে কাজই গ্রহণ করো না কেন তা আন্তরিকতা, নিষ্ঠা, উৎকর্ষের সঙ্গে সম্পূর্ণ করো। কোনো কাজই অর্ধ সমাপ্ত বা অসমাপ্ত অবস্থায় রেখে দিও না। নিজের মধ্যে শৃঙ্খলা ও সহিষ্ণুতার অভ্যাস গড়ে তোলো। শুধু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি আমাদের রেজিস্ট্রারকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। শুভ অপরাহ্ন। কাস্টোডিয়ান অফ দ্য ইউনিভার্সিটি হিসাবে আমার এই সৌভাগ্য যে ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগটা পাচ্ছি। তাই প্রথমেই ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে, তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি যে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছিলেন এবং যে মূল্যবান বক্তব্য রেখেছেন, সেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।
সবার উদ্দেশ্যে সবাই সব জানেন, তবুও বলছি, একসময় এই ইউনিভার্সিটির জুরিডিকশন ছিল লাহোর থেকে মায়ানমার। আজকে বোধহয় মন্ত্রীমশাইয়ের কণ্ঠে তারই একটা অনুরণন পেলাম। প্রাদেশিক ক্ষুদ্র ইউনিভার্সিটি হিসাবে আমাদের যে এখন উপস্থিতি, সেটাকে যদি সত্যিকারের বিশ্ব ইউনিভার্সিটিতে পরিণত করতে পারি, পরিবর্তন করা যায় এবং সামগ্রিকভাবে আমরা সরকারের আনুকূল্য পাই, তাহলেই হবে শ্যামাপ্রসাদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো। আমরা সেই দিকে এগিয়ে যাব আমাদের বর্তমান নেতৃত্বে নিয়ে, এবং আমি বিশ্বাস করি আমরা সেটাই পৌঁছাতে পারব। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিশেষ অতিথি, যিনি এতক্ষণ ধরে এত সুন্দরভাবে বক্তৃতা করলেন, আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো ছিলাম। এবং এই সিনেট হলে বোধহয় প্রথম, আমার অন্তত জানা, যে জাতির জনকের প্রতি এরকম সুন্দর ব্যাখ্যা আমি এর আগে কখনো শুনিনি। অশেষ ধন্যবাদ আপনাকে। আমি একটু সায়েন্সের ছাত্র, আমি লিটারেচার তো জানি না, কিন্তু আমাদের সায়েন্সে যাকে প্রায় ভগবানের কাছাকাছি ভাবা হয়, তিনি হচ্ছেন আইনস্টাইন। সেই আইনস্টাইনের একটা উক্তি ছিল যে আগামী প্রজন্ম বিশ্বের সঙ্গে ভাববে যেমন একটা মানুষ এই পৃথিবীতে ছিল। কার উদ্দেশ্যে? জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে। তারই একটা কিছু শুনলাম আজকের এই অনুষ্ঠানে, খুব ভালো লাগলো। তাকে অশেষ ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটা করার জন্য যিনি সবার আগে আমাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের বর্তমান উপাচার্য, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং তার পুরো টিমটাকে। এবং সেই টিমের অন্যতম হিসেবে অবশ্যই বলবো কয়েকজনের নাম। তার মধ্যে একজন হচ্ছেন প্রফেসর সাহা, যিনি কমার্সের প্রফেসর শুধু নন, বর্তমানে তিনি এএফও মানে অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করছেন। সেই সঙ্গে আমাদের 2 ডেপুটি রেজিস্ট্রার, তাদেরকেও বলবো তারা অকুণ্ঠভাবে সহযোগিতা করেছে। আমাদের যিনি ইন্সপেক্টর অফ কলেজেস, তিনিও আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করে গেছেন। অনেক বিভিন্নভাবে তিনি আমাদের বিভিন্ন দিকটা দেখিয়েছেন। বিশেষত তিনি এবং আমাদের প্লেসমেন্ট অফিসার, এই যে বড় নকুরের মিষ্টি, এটা তাদেরই আবিষ্কার। কারণ এরমভাবে যে একটা জিনিস আনা যায়, আমি অন্তত জানতাম না। সেই সময় আমাদের এখানকার যারা অফিসাররা আছেন, তারা সত্যি ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেন। যেমন এই ফ্ল্যাটটা তৈরি করেছেন আমার ডিপিও স্যার, ডিপিওকেও আমি আলাদাভাবে একটু ধন্যবাদ জানাবো। এবং যেমন আগের দিনের আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের ফ্ল্যাটটা তৈরি করেছেন আমার আরেকজন অফিসার, আমাদের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর আশিস বাবুকেও আমি ধন্যবাদ জানাবো, সেদিন ধন্যবাদ জানাতে পারিনি। এবং আমাদের যারা যারা এখানে উপস্থিত আছেন সবাই জানেন যে আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের ছাত্ররা বিশ্বমানের, তাদের সবাই উপস্থিতি আজকে নেই, কিন্তু তাদেরকেও ধন্যবাদ জানাবো। যদি এই শ্যামাপ্রসাদ মুখার্জির এই আদর্শকে বাস্তবায়ন করতে হয়, তাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। এবং আমাদের সমস্ত শিক্ষাকর্মীদেরকেও আমি ধন্যবাদ জানাবো। এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যারা মিডিয়া পার্সন আজ এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। পরিশেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমর বাণীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন জ্ঞান, কর্ম ও মানবিক মূল্যবোধের আলোয় নিজেদের এবং সমাজকে সমৃদ্ধ করতে পারি, এই কামনা করি। উনি বলেছিলেন, কোট, যে জাতির মধ্যে ঐক্য এবং আত্মমর্যাদাবোধ দৃঢ় নয়, সে জাতি দীর্ঘদিন তার স্বাধীনতা রক্ষা করতে পারে না, আনকোট। শুধু আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসুন গভীর শ্রদ্ধার সাথে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্তি করি। जय
করে ফেলেছি আমি এখানে